হেলথের ব্যাপারে যদি বলি, আপনারা শুনলে ভয়ই পাবেন কেউ, কারণ আমি যখন শুনেছিলাম যখন বুঝলাম, ওনারা আমাকে যখন বললেন কথাটা, আমার কাছে রীতিমতন ব্যাপারটা ভয়ই লেগেছে। দুটো ছোট্ট পড়াবি, যেদিন আমি আমাদের হেলথ নিয়ে যারা কাজ করছেন তারা যে সবাই আমার দলের না, তার মধ্যে প্রায় 12 জনের মতন ছিলেন। 12 জনের মধ্যে বোধহয় 3 জন ছিলেন আমার দলে থেকে, বাকি সবাই কিন্তু প্রফেশনালস। তারা তাদের সেক্টরে দে আর এক্সপার্টস। দুটো বিষয় বলি, এই মুহূর্তে আপনার যদি হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা হয়, আপনি যদি একটা অ্যাম্বুলেন্স কল করেন, আপনি অ্যাম্বুলেন্স পাবেন না। পাবেন না। ঢাকা সহ বাংলাদেশ বাদ দিলাম, খোদ ঢাকা শহরে there is no central ambulance system। চিন্তা করতে পারেন, আমি বলার আগ পর্যন্ত কেউ চিন্তা করেছিলেন ব্যাপারটা? বিএনপি কিন্তু ব্যাপারটা চিন্তা করেছে। আমি শিওর আপনারা এইভাবে চিন্তা করেননি ব্যাপারটা, বিএনপি চিন্তা করেছে। এই মুহূর্তে বাংলাদেশ বাদ দেন, খোদ ঢাকা শহর রাজধানী, এখানে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নাই। জেলা উপজেলা সব জায়গায় বাদই দিলাম আমরা। আরেকটা ভয়াবহ কথা আপনাদের বলি, শুধু হেলথ ইস্যু নিয়ে। এখানে একজন বক্তা বলে গিয়েছেন, উনিও কার্ডিয়াক পেশেন্ট, আমার স্ত্রী একজন কার্ডিওলজিস্ট, উনি বলে গেছেন যে ওনার কিছু টিপস দরকার। অসুবিধা নাই, আপনার কম্পাউন্ডারও ভালো ডাক্তার হয়ে যেত, আমার স্ত্রী যেহেতু ডাক্তার, আমিও কিছু জিনিস শিখে ফেলেছি, আমি আপনাকে টিপস দিব। আরেকটি কথা বলি, এখানে নিশ্চয়ই ফিজিশিয়ানস আছেন, আমার ধারণা ডাক্তার নিশ্চয়ই কেউ ডাক্তার উপস্থিত। জি, সামনে একজন বসে আছেন। ঢাকা শহরে, বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরে যতগুলো হাসপাতাল আছে, এই হাসপাতালের রোগীরা যারা যাচ্ছেন, ধরেন তাদের যেই ব্যান্ডেজ ব্যবহার করা হচ্ছে, যেই সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মেডিকেল ওয়েস্ট যেটাকে বলে, এই ওয়েস্টটা ডিসপোজ করার মতন কোনো প্রপার ব্যবস্থা আজ পর্যন্ত গড়ে ওঠেনি বাংলাদেশে। এবং এর ভয়াবহ কি বিষয়টি জানেন? ভয়াবহ রূপটি হচ্ছে এখান থেকে জীবাণু ছড়াচ্ছে, এবং এই জীবাণুটা বাতাসে মিশছে। আমি এবং আপনি, আমরা সকলে সেই বাতাসটা শ্বাসের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি, এবং গ্রহণ করার ফলে ধীরে ধীরে যেটা হচ্ছে আমরা বুঝতে পারছি না, আমাদের ইমিউন ক্যাপাসিটি শরীরে যেটা আছে সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সময় যদি এটা চলতে থাকে, একটা সময় বাংলাদেশের কোনো মানুষের শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। আমার ডাক্তার, আমি ঠিকই বলেছি বোধহয় না? খুব বেশি ভুল বলিনি বোধহয়। আমার ওয়াইফের কাছে একটু সার্টিফিকেট নিয়ে নিলাম। কাজ করবে না ব্যাপারটা, আপনি চিন্তা করে দেখুন ব্যাপারটা কত ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমরা। আরেকটি কথা বলে আমি শেষ করব। আমরা এই সমস্যার মধ্যে পত্রিকায় নিউজ পড়েছি, এবং আপনারা তো ভুক্তভোগী ছিলেন। 17 বছর আমাকে ভুগতে হয়নি, বাট আপনারা ভুক্তভোগী ছিলেন এই 17 বছর। সেটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা। আমি মেডিকেল ওয়েস্টের কথা আপনাদেরকে বলেছি একটু আগে, মেডিকেল গার্বেজ বা ওয়েস্টের কথা বলেছি, কি ডেঞ্জারাস অবস্থার মধ্যে আছে আমরা। ঢাকা শহরে যদি বের হই, বাংলাদেশ বাদ দিলাম, ঢাকা শহরে যদি বের হই, আপনি চারিদিকে যদি তাকান, প্রতিদিন ঢাকা শহরে 7,000 টন ময়লা আবর্জনা তৈরি হচ্ছে। 7,000 টন। আমি জানি না আপনাদের কাছে সংখ্যাটা আগে জানা ছিল কিনা। 7,000 টন প্রতিদিন ময়লা তৈরি হচ্ছে। 7,000 টন। এই ময়লাটাকে তো সরাতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ এই ময়লা থেকে যা স্প্রেড হচ্ছে, মেডিকেল ওয়েস্ট থেকে যেরকম জীবাণু ছড়াচ্ছে, এই ময়লা থেকে, এই 7,000 টন ময়লা থেকেও ছড়াচ্ছে। এবং এই 7,000 টনে কোথায় পড়ে আছে, কিভাবে পড়েছে, আমরা কিন্তু এখান থেকে বেরোলেই দেখতে পাচ্ছি সবাই। 7,000 টন ময়লা। আমরা যেটা চিন্তা করেছি, এই 7,000 টন ময়লাটাকে আমরা এনার্জিতে রূপান্তর করব এবং রিসাইকেলে নিয়ে যাব। আমরা দেখেছি কিভাবে বিদ্যুৎ দেওয়ার নাম করে কিভাবে কুইক রেন্টাল হয়েছে, এবং কুইক রেন্টালের ইতিহাস কি, কে কিভাবে এখান থেকে কি করেছে, পাবলিক মানি কিভাবে স্পেন্ড হয়েছে, আমরা সেই বিতর্কে গেলাম না। আমরা যেটা পরিকল্পনা করছি যে ঢাকা শহর যেরকম ক্লিন করতে হবে, এখন এই ময়লাটাকে নিয়ে তো কোথাও ফেলতে হবে, আবার তো ওই জায়গাটা ময়লা হবে, অথবা একটা ব্যবস্থা করতে হবে। এখানে এখন দুটো জিনিস আছে, একটা হচ্ছে রিসাইকেল, যেটা রিসাইকেল করা যাবে না নর্মালি, যেটা ফুড ওয়েস্ট বা এই ধরনের পচনশীল, যেটা এই ধরনেরটাকে দিয়ে
এবং ইদানিং নতুন যেটা পাওয়ার স্টেশন কিছুগুলো হয়েছে, যেগুলো এই ধরনের ওয়েস্ট দিয়ে পাওয়ার তৈরি করে, কিছু কিছু কাঁচ টাচ এগুলা দিয়েও তারা করতে পারে। অর্থাৎ যেগুলো রিসাইকেলে যাবে এবং যেগুলো রিসাইকেলে যাবে না, যেগুলো দিয়ে পাওয়ার তৈরি করা সম্ভব, আমরা এই রিসাইকেল পাওয়ার বা এই ওয়েস্ট দিয়ে আমরা পাওয়ার তৈরি করতে চাচ্ছি। সো দ্যাট শহরটাকে যেরকম পরিষ্কার করা যাবে একদিক দিয়ে, আর এই দিক দিয়ে পাওয়ার তৈরি করার জন্য এই মুহূর্তে ফার্নেস অয়েল বা গ্যাস যেটা ব্যবহার করছি, ফার্নেস অয়েলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হচ্ছে, ফলে আমাদের ডলার খরচ হচ্ছে। কিন্তু এই ময়লাটা যারা কিনে নিয়ে পাওয়ার তৈরি করবে তারা তো টাকা দিয়ে কিনবে, অন্তত ডলারটাকে আমরা সেভ করতে পারবো। এইভাবে করে আমরা পাওয়ার জেনারেট করার চিন্তা ভাবনা করছি। সময়তে উপস্থিত, আমি বক্তব্য শেষ করে দেব। আপনাদের সকলকে, বিশেষ করে আয়োজক বৃন্দ যারা আছেন, বিভিন্ন সামাজিক সংগঠন যারা আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান করেছেন, আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য, দোয়া করার জন্য আমি মুফতি সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাবো। উনি খুব সুন্দরভাবে, খুব মন দিয়ে, মর্মস্পর্শীভাবে উনি দোয়া করেছেন, তার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সময় দিয়েছেন আইওয়ে প্ল্যানের কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শেষে আবারও এক কথা, ওই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কি চাই সেটা আর বললাম না, সেটা আপনার সবার করতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।